উপসাগরীয় অঞ্চল জুড়ে ইরানের হামলা, ইসরায়েলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ, বাহরাইনে তেলের স্থাপনায় আক্রমণ, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না তেহরান। So there is no request for a ceasefire by us, and there is no request for the negotiation with the US from us. ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের হামলা, নিহত ছাড়ালো 1200। তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা তেল আবিবের। পরবর্তী নেতা নির্বাচনে যুক্ত থাকতে চান ট্রাম্প। We're destroying more of Iran's missiles and drone capability every single hour, knocking them out like nobody thought was possible. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের মধ্যাঞ্চলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ হয়েছে। বাহরাইনের তেল স্থাপনায় আক্রমণ চালানো হয়। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন 1200-র বেশি মানুষ। তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনে যুক্ত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে রণক্ষেত্রে পুরো মধ্যপ্রাচ্য। একের পর এক জ্বালানি স্থাপনা, মার্কিন ঘাঁটি ও কনসুলেটে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। স্থানীয় সময় বৃহস্পতিবার বাহরাইনের তেলের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় দেশটি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি। ইরানের বিরুদ্ধে অভিযানের পরবর্তী ধাপে প্রবেশ করার কথা জানিয়েছে ইসরায়েল। আইডিএফ প্রধান বলেন, এই ধাপে ইরানের শাসন ব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধ্বংস করা হবে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গত 6 দিন ধরে ইরানে বিরতিহীন হামলা চালানো হচ্ছে। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকিও দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল স্টর্মিচ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তিনি সরাসরি যুক্ত থাকতে চান। সতর্ক করেন, নতুন কোনো নেতা আগের নীতি অনুসরণ করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকবে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি মার্কিন সম্পৃক্ততা ছাড়া উত্তরসূরি নির্বাচনের চেষ্টা করে তাহলে সময় অপচয় করবে। খামেনির ছেলে মোজতবাকে দুর্বল এবং অগ্রহণযোগ্য নেতা বলেও মন্তব্য করেন ট্রাম্প। বলেন, তিনি এমন কোনো নতুন ইরানি নেতা মেনে নেবেন না যিনি আগের নেতৃত্বের নীতিগুলো অনুসরণ করবেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করে বলেন, ট্রাম্পের যুদ্ধ ও কূটনৈতিক পরিকল্পনা ব্যর্থ হবে। এক্সপোস্টে তিনি জানান, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য প্ল্যান এ ব্যর্থ হয়েছে, প্ল্যান বিও আরও ব্যর্থ হবে। শিউলি রোজা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যেই স্বাস্থ্য অবকাঠামোর ওপর হামলার অভিযোগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 13টি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলায় 4 জন স্বাস্থ্যকর্মী নিহত এবং অন্তত 25 জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থানীয় সময় বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক সংবাদ সম্মেলনে জানায়, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় বহু মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি হামলায় শতাধিক মানুষ নিহত হন। পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাতে ইসরায়েলের বেশ কয়েকজন বেসামরিক নাগরিক ও যুক্তরাষ্ট্রের 6 জন সৈন্য নিহত হন। WHO প্রধান আধানম গেব্রিয়াসিস জানান, হামলায় ইরানের অন্তত 13টি এবং লেবাননের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও 4টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বাস্থ্যসেবা খাতকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং এসব স্থাপনায় হামলা চালানো যাবে না বলেও জানান WHO প্রধান। সংঘাতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনাও বাড়ছে। নিহতদের মধ্যে রয়েছে শিশু শিক্ষার্থীও। গত রোববার ইরানের দক্ষিণাঞ্চলের মিনাফ শহরে শাজারে তাইয়েভে স্কুলে হামলা চালানো হলে সেখানেও হতাহতের ঘটনা ঘটে। চলমান সংঘাতের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ থাকছে না। নিরাপত্তা ঝুঁকির কারণে দুবাইয়ে অবস্থিত WHO বৈশ্বিক জরুরি লজিস্টিক হাবের কার্যক্রমও স্থগিত করা হয়।
সংস্থাটি জানায় গত বছর এই হাব থেকে ৭৫টি দেশে ৫০০-রও বেশি জরুরি স্বাস্থ্যসেবা সরবরাহ পাঠানো হয়েছিল। বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্য অবকাঠামোর উপর হামলা এবং সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে। যুদ্ধ দীর্ঘায়িত হলে চিকিৎসা সহায়তা ও জরুরি স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের বিরুদ্ধে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অন্যদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় চরম অশান্ত মধ্যপ্রাচ্য, সংঘাত ছড়িয়ে পড়ছে পাশের দেশগুলোতেও। যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। সব উপেক্ষা করে এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান রাখতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অতিরিক্ত ওই কর্মকর্তারা অন্তত ১০০ দিন কিংবা সম্ভাব্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে পেন্টাগনের ভেতরে দ্রুত অতিরিক্ত জনবল ও সম্পদ জোগাড়ের এই পদক্ষেপ থেকে বোঝা যায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ৪ থেকে ৫ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করলেও পরিস্থিতি অনুযায়ী তা আরও দীর্ঘ হওয়ারও আভাস দেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ ৮ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সেথ। ইরানে আক্রমণ নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়ছে রাজনৈতিক বিভাজন, এমনকি ট্রাম্পের অনেক সমর্থকই চাইছে না এই যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন ইসরায়েলকে সহায়তায় সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই যুদ্ধ কতদিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। ইরান তার লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেয়া পর্যন্ত যুদ্ধ ত্যাগ করবে না। আপাতত যুদ্ধ বন্ধের তেমন কোনো সম্ভাবনা না থাকায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বরং যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশেও। ফলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইসরায়েলের জন্য আর যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্রের অনেক সেনা। মার্কিন কংগ্রেস ভবনে সিনেটে শুনানি চলাকালীন যুদ্ধবিরোধী প্রতিবাদ করেন ব্রায়ান ম্যাকগিনিস নামের এক সেনা। ম্যাকগিনিস জোর কণ্ঠে জানান, ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশ নিয়ে আর কোনো মার্কিন নাগরিক তার সন্তান বা ভাই হারাতে চান না। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তিতে তার হাত ভেঙে যায়। পরবর্তীতে ব্রায়ানকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে যান নিরাপত্তা কর্মীরা। ইরান যুদ্ধের বিরোধিতা করে মার্কিন কংগ্রেস ভবনে প্রতিবাদ। সেই প্রতিবাদেই ভেঙে গেল এক সাবেক মেরিন সেনার হাত। শুনানি চলাকালে দাঁড়িয়ে ব্রায়ান ম্যাকগিনিস প্রশ্ন তোলেন, কেন অন্য দেশের স্বার্থে যুদ্ধ করতে হবে যুক্তরাষ্ট্রের সেনাদের? কয়েক মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনীর ধস্তাধস্তিতে রক্তাক্ত হয় সেই প্রতিবাদ। ম্যাকগিনিস চিৎকার করে বলেন, ইসরায়েলের জন্য যুদ্ধ করতে নিজেদের ছেলে মেয়েদের পাঠাতে চায় না এদেশের অভিভাবকরা। এরপর নিরাপত্তা বাহিনী তাকে হলরুম থেকে সরানোর চেষ্টা করলে ধস্তাধস্তি শুরু হয়। সেই সময় দরজার কাছে গিয়ে তার হাত দরজা ও ফ্রেমের মাঝখানে আটকে যায়। এক পর্যায়ে মন্টানা রিপাবলিকান সিনেটর টিম সিহি পুলিশকে সহায়তা করেন এবং ম্যাকগিনিসকে কক্ষের বাইরে বের করে দেন। পরে বাইরে বসে ম্যাকগিনিসকে বলতে শোনা যায় যে তার বাম হাত ভেঙে গেছে।
পরে সাবেক এই নৌসেনাকে গ্রেফতার করে হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে। তবে ক্যাপিটাল পুলিশ বলছে কর্মকর্তাদের উপর হামলা ও গ্রেফতারে বাধা দেওয়ার অভিযোগে একাধিক মামলার মুখে পড়েছেন তিনি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। হরমুজ প্রণালী ঘিরে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়ছে। সামরিক বিশ্লেষকদের মতে ড্রোন হামলা চালিয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কয়েক মাস অচল করে রাখার সক্ষমতা রয়েছে ইরানের। এর মধ্যে একাধিক হামলার পর বিশ্বের প্রায় 20% তেল পরিবহনে ব্যবহৃত এই রুটে জাহাজ চলাচল প্রায় বন্ধ রয়েছে। দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারে। গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে 1000-এর বেশি ড্রোন এবং কয়েকশো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। যদিও এর বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করা হয়, তবুও ক্ষতিগ্রস্ত হয় কিছু মার্কিন ঘাঁটি ও বাণিজ্যিক অবকাঠামো। এরই মধ্যেই 6টি জাহাজের হামলার পর বিশ্বের প্রায় 20% তেল ও গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় বন্ধ আছে। ইরান হুঁশিয়ারি দিয়ে জানায় এই পথ দিয়ে কোনো জাহাজ যাওয়ার চেষ্টা করলে সেটিকে লক্ষ্য করে হামলা চালানো হবে। ব্রিটিশ গবেষণা সংস্থা সেন্টার ফর ইনফরমেশন রেজিলিয়েন্স জানায় প্রতি মাসে প্রায় 10,000 ড্রোন তৈরির সক্ষমতা রয়েছে তেহরানের। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর অনুমান তেহরানের কাছে প্রায় 2500 ক্ষেপণাস্ত্র রয়েছে। বিশ্লেষকদের মতে এই সংখ্যা 6000 পর্যন্ত হতে পারে। তবে ইরান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন যুদ্ধেও বড় ভূমিকা রাখতে পারে। ইরানের নতুন প্রজন্মের শাহেদ 136 ড্রোন 700 থেকে 1000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সংঘাত আরও দীর্ঘ হলে সমুদ্র মাইন ব্যবহার করে হরমুজ প্রণালী অচল করে দিতে পারে ইরান। বিশ্লেষকদের মতে দেশটির কাছে 5 থেকে 6000 সমুদ্র মাইন রয়েছে। যদি এই মাইন সমুদ্র পথে পাতা হয় তাহলে জাহাজ চলাচল স্বাভাবিক করতে কয়েক মাস সময় লাগতে পারে। ইরান যদি কয়েকটি ট্যাঙ্কারেও সফলভাবে হামলা চালাতে পারে তবে আতঙ্কে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে, আর তাতেই বৈশ্বিক জ্বালানি বাজারে দীর্ঘমেয়াদী সংকট তৈরি হওয়ার আশঙ্কা বাড়বে বলছেন বিশেষজ্ঞরা। শিউলি রোজা, সময় সংবাদ। এবার ইরানের বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে শাসক পতনের পায়তারা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুর্দি নেতাদের সঙ্গে ট্রাম্প প্রশাসনের কথাবার্তা সংবাদ প্রকাশের পর থেকেই বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এমন তথ্য। তবে বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে এমন পদক্ষেপ তেহরান সরকার পতনের সম্ভাবনাকে আরও ক্ষীণ করে তুলতে পারে। সামরিক অভিযানের পাশাপাশি অভ্যন্তরীণ কূটনীতি ব্যবহার করেও ইরানের উপর চাপ তৈরির চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের কিছু প্রতিবেদনে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসন ইরানের বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করছে। লক্ষ্য তাদের অস্ত্র দিয়ে ইরানের ভেতরে বিদ্রোহ উস্কে দেয়া এবং যুদ্ধের চাপ বাড়ানো। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ একাধিক কুর্দি গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছে মার্কিন ও কুর্দি কর্মকর্তারা। তবে বুধবার পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হয়েছে কিনা তা স্পষ্ট নয়। বিশ্লেষকদের ধারণা কুর্দি গোষ্ঠীগুলোকে ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীকে বিভিন্ন ফ্রন্টে ব্যস্ত রাখা এবং একই সঙ্গে অভ্যন্তরীণ বিক্ষোভ বাড়ানোই হতে পারে যুক্তরাষ্ট্রের লক্ষ্য। মার্কিন প্রশাসন এর মধ্যে ইরানি কুর্দি দল ডেমোক্রেটিক পার্টি অফ ইরানিয়ান কুর্দিস্তানের নেতা মুস্তাফা হিজরির সঙ্গেও যোগাযোগ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। পাশাপাশি ইরাকের কুর্দি রাজনীতির দুই প্রভাবশালী নেতা মাসুদ বারজানি ও বাফিল তালাবানির সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের সংখ্যা এই কৌশল উল্টো ইরানের ভেতরে আরও সংঘাত তৈরি করতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের বিশ্লেষক নীল কুইলিয়াম বলেন, এ ধরনের পরিকল্পনা বড় কোনো রাজনৈতিক সমাধানের অংশ নয় এবং এতে বিভিন্ন বিরোধী গোষ্ঠীর মধ্যে বিভাজন বাড়তে পারে। এতে ক্ষুদ্র গোষ্ঠীগুলো বর্তমান প্রশাসনের বিরুদ্ধে দাঁড়ানোর পরিবর্তে নিজেদের মধ্যে সংঘাত শুরু করে দিতে পারে। তার মতে অতীতে বহুবার বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে পরে সরে দাঁড়ানোর নজির রয়েছে যুক্তরাষ্ট্রের। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার আগাম খবর পেয়েছিল অনলাইন জুয়ারিরা। এমনকি ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল সামরিক অভিযান চালাবে তা নিয়েও বাজি ধরেন অনেকে। অল্প সময়ে লাখ লাখ ডলার আয় করেন জুয়ারিরা। এর সঙ্গে জড়িয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলের নামও।
ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার আগে অনলাইন প্রেডিকশন মার্কেটে অস্বাভাবিক লেনদেন নজরে আসে। ক্রিপ্টোভিত্তিক প্ল্যাটফর্ম পলিমার্কেটে ম্যাকমাইম্যান নামের এক ব্যবহারকারী বাজি ধরেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনি ক্ষমতা হারাবেন। হামলার খবর প্রকাশের আগেই করা সেই বাজি থেকে মাত্র একদিনে তার লাভ হয় প্রায় $5 লাখ। এতে সঙ্গে সঙ্গে ইনসাইডার তথ্য ব্যবহারের সন্দেহ তৈরি হয় বিভিন্ন সংস্থার। তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান বাবল ম্যাপের তথ্য অনুযায়ী আরও কয়েকটি নতুন অ্যাকাউন্ট হামলার ঠিক আগে একই ধরনের বাজি ধরে। মার্কিন কংগ্রেসম্যান মাইক লেভিন বলেন, হামলার সম্ভাবনা তখন মাত্র 17% দেখাচ্ছিল। তবুও ওই ব্যবহারকারী খবর প্রকাশের মাত্র 71 মিনিট আগে বড় অঙ্কের লেনদেন করেন। এতে স্বভাবতই প্রশ্ন ওঠে, হামলার পরিকল্পনার গোপন তথ্য কি আগে থেকেই কারো কাছে ছিল? এই ঘটনার পর ওয়াশিংটনে প্রেডিকশন মার্কেটের ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি বলেছেন, যুদ্ধ বা রাজনৈতিক সংকটের মতো বিষয়ে জুয়া খেলার সুযোগ দেওয়া পাগলামি এবং এটি বন্ধ করতে আইন আনার প্রতিশ্রুতিও দেন তিনি। অন্যদিকে রিপাবলিকান ঘনিষ্ঠ সাবেক কর্মকর্তা মাইক মুলভ্যানে বলেছেন, এসব বাজারকে অন্তত স্পোর্টস বেটিংয়ের মতো কঠোরভাবে নিয়ন্ত্রণে আনতে হবে। তবে বিতর্কের কেন্দ্রে রয়েছে নিয়ন্ত্রণের প্রশ্ন। যুক্তরাষ্ট্রে অনুমোদিত কালসি নামের প্ল্যাটফর্ম ব্যবহারকারীর পরিচয় যাচাই করে কাজ করলেও অফশোর প্ল্যাটফর্ম পলিমার্কেটে ব্যবহারকারীরা প্রায় অজ্ঞাত পরিচয়ে ক্রিপ্টো দিয়ে লেনদেন করেন। তাই যুদ্ধ, নির্বাচন কিংবা নেতৃত্ব পরিবর্তনের মতো ঘটনাকে ঘিরে বাজির বাজার ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও নৈতিক বিতর্ক তৈরি করতে পারে বলেই আশঙ্কা বিশ্লেষকদের। রাজনৈতিক যোগাযোগ নিয়েও আলোচনা এসেছে প্ল্যাটফর্মগুলো। 2025 সালে মার্কিন প্রেসিডেন্টের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র পলিমার্কেটের বোর্ডে যোগ দেন। ওই বছরই তিনি কালসির কৌশলগত উপদেষ্টা হিসেবেও যুক্ত হন। পাশাপাশি প্ল্যাটফর্মগুলোর সঙ্গে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন প্রশাসনের বিভিন্ন দপ্তরে দায়িত্ব নেয়। এগুলোর নিয়ন্ত্রণ ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন উঠছে বিশ্বজুড়ে। নাদিম মারজান, সময় সংবাদ। 50-এর দশক থেকেই নানা পায়তারায় মধ্যপ্রাচ্যের শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করে আসছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন সময় এতে যোগ দেয় পশ্চিমা শক্তিগুলো। 1956 সালে মিশর থেকে শুরু করে বর্তমানে ইরান, সিরিয়া, লিবিয়ায় অবাধে হস্তক্ষেপ অব্যাহত রেখেছে ওয়াশিংটন। এর পেছনে মূলত কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থই বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। অঞ্চলটিতে নিজের মিত্র রাষ্ট্রগুলো নিরাপত্তা নিশ্চিত করাও যুক্তরাষ্ট্রের এজেন্ডার অংশ বলে মনে করছেন তারা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কেন এত ক্ষোভ? উত্তর কোরিয়া, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের ক্ষেপণাস্ত্র থাকলেও তা নিয়ে আপত্তি জানায়নি যুক্তরাষ্ট্র। তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো নিয়ে কেন এত আগ্রহ মার্কিন প্রশাসনের? এ প্রশ্নের উত্তর খুঁজে পেতে হলে ফিরে যেতে হবে কয়েক দশক পেছনে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের ইতিহাস শুরু হয় 50 দশকেই। 1951 সালে ইরানের তেল শিল্প জাতীয়করণ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেকের ক্ষমতা সীমিত করার চেষ্টা পশ্চিমা শক্তির ক্ষোভ ডেকে আনে। 1953 সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করা হয় এবং শাহ মোহাম্মদ রেজা পাহলিভিকে আবার ক্ষমতায় বসানো হয়। 1956 সালে মিশরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের সুয়েজ খাল জাতীয়করণ করলে ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল হামলার পরিকল্পনা করে। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সেই অভিযানের বিরোধিতা করেন। ইউরোপীয় শক্তিগুলো সরে গেলে মধ্যপ্রাচ্যের নেতৃত্বের কেন্দ্র যুক্তরাষ্ট্রের হাতে আসে। 70-এর দশকের শেষ থেকে লিবিয়ার মুয়াম্মার গাদ্দাফিকে সোভিয়েত ঘনিষ্ঠ হিসেবে দেখত ওয়াশিংটন। 1986 সালে ত্রিপোলি ও বেনগাজিতে বিমান হামলা চালানো হলেও গাদ্দাফি বেঁচে যান। পরে 2011 সালের বিদ্রোহে তিনি নিহত হন। 2003 সালে ইরাক আক্রমণ করে যুক্তরাষ্ট্র। সাদ্দাম হুসেনের গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগের ভিত্তিতে ক্ষমতাচ্যুত করা হয় তাকে। 2011 সালে সিরিয়ায় আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীকে গোপনে সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। রাশিয়া ও ইরানের সমর্থনে টিকে থাকা আসাদ সরকারের সঙ্গে সংঘাতের ভেতরই তৈরি হয় ইসলামিক স্টেট। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হস্তক্ষেপের পেছনে মূলত কৌশলগত ও অর্থনৈতিক স্বার্থই বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি সম্পদের উপর প্রভাব বজায় রাখা, বৈশ্বিক তেল সরবরাহের রুট নিয়ন্ত্রণ করা এবং প্রতিদ্বন্দ্বী শক্তি যেমন রাশিয়া বা ইরানের প্রভাব সীমিত রাখাই দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে। পাশাপাশি অঞ্চলটিতে নিজের মিত্র রাষ্ট্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং রাজনৈতিক ভারসাম্য এমনভাবে গড়ে তোলা যেন যুক্তরাষ্ট্রের কৌশলগত উপস্থিতি অক্ষুণ্ণ থাকে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়।
ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র মিনিটম্যান 3 এর পরীক্ষা চালিয়েছে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পাঠাতে পারে। স্থল বা ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। বিশ্লেষকরা বলছেন এই পরীক্ষা আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে উৎক্ষেপণ করা হয় মিনিটম্যান 3 আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের বিবৃতিতে বলা হয়, এটি নিয়মিত মূল্যায়ন কর্মসূচির অংশ এবং বিশ্বের ঘটনা প্রবাহের প্রতিক্রিয়া নয়। উৎক্ষেপণের পর ক্ষেপণাস্ত্রটি কয়েক হাজার মাইল পাড়ি দিয়ে মার্শাল দ্বীপপুঞ্জের কুয়াজালিন প্রবাল প্রাচীরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মিনিটম্যান 3 খ্যাতি পেয়েছে ডুমসডে ক্ষেপণাস্ত্র হিসেবে। এটি পৃথিবীর যে কোনো স্থানে আঘাত করতে সক্ষম এবং একাধিক পারমাণবিক ওয়ারহেড আলাদা লক্ষ্যবস্তুর দিকে পাঠাতে পারে। স্থল ও ভূগর্ভস্থ বাংকার থেকে কয়েক মিনিটের মধ্যেই উৎক্ষেপণ করা সম্ভব। পারমাণবিক হামলার পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানাই এর মূল উদ্দেশ্য। মিনিটম্যান 3 পরীক্ষার সময় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী বিভিন্ন প্রযুক্তিগত বিষয় যাচাই করেছে, নির্ভুলতা, আঘাতের ক্ষমতা এবং নির্ভরযোগ্যতা। এই ধরনের পরীক্ষা ক্ষেপণাস্ত্র কার্যকারিতা উন্নয়নের জন্য অত্যাবশ্যক। তবে পরীক্ষা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সময় হওয়ায় আন্তর্জাতিকভাবে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল শনিবার থেকে একযোগে ইরানে হামলা চালাচ্ছে, পাল্টা আঘাত করছে ইরানও। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের উপর আরও জোরালো আক্রমণ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্লেষকরা বলছেন, মিনিটম্যান 3 পরীক্ষার এই সময় নির্বাচন ইরানকে সতর্ক সংকেত হিসেবেই নেওয়া যেতে পারে। গত বছরের শেষ দিকে ট্রাম্প পারমাণবিক অস্ত্র কর্মসূচি পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছিলেন, যাতে চীন ও রাশিয়ার সঙ্গে তুলনায় যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা বজায় থাকে। শিউলি রোজা, সময় সংবাদ। বরখাস্ত হলেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের ধরপাকড় বিতর্কে কংগ্রেসের চাপের মুখে তাকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল এক বছরে বরখাস্ত হওয়া ক্রিস্টির নেতৃত্বে 6 লাখ অভিবাসন প্রত্যাশীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, নতুন দায়িত্ব পাচ্ছেন ওকলাহোমার সিনেটর মার্ক ওয়েন মুলিন। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ বাহিনীর হামলা যখন চলছে, তখন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতির মঞ্চে ক্ষমতার করিডোরে নতুন নাটক। গেল বছর জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন অভিবাসন প্রত্যাশীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে। আর এই অভিযানের নেতৃত্ব দিয়ে মাত্র এক বছরে যিনি 6 লাখেরও বেশি মানুষকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দিয়েছেন, সেই মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান ক্রিস্টি নোয়েম নিজেই এখন আউট। Good afternoon, everybody. How are you? বৃহস্পতিবার সামাজিক মাধ্যম এক্সে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, নতুন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হচ্ছেন ওকলাহোমা অঙ্গরাজ্যের রিপাবলিকান সিনেটর মার্ক ওয়েন মুলিন। আগামী 31 মার্চ দায়িত্ব নেবেন তিনি। তবে ট্রাম্প জানান, সাবেক মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে পশ্চিম গোলার্ধের নিরাপত্তার জন্য বিশেষ দূত নিয়োগ করা হচ্ছে। এজন্য দ্য শিল্ড অব দ্য আমেরিকাস নামে নতুন এক পদ সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প ক্রিস্টি নোয়েমের কাজেরও প্রশংসা করেন। গেল মঙ্গলবার অভিবাসন বিরোধী অভিযানে নানা বিতর্কের কারণে, বিশেষ করে ফেডারেল এজেন্টদের হাতে মার্কিন নাগরিক নিহত হওয়া, নিজের প্রধান উপদেষ্টার সাথে প্রেমের সম্পর্ক ও অর্থনৈতিক অনিয়ম সহ বেশ কিছু ঘটনায় সিনেটে বিচার বিভাগীয় তদন্ত কমিটির মুখোমুখি হন ক্রিস্টি নোয়েম। শুনানিতে নিজ দলের রিপাবলিকান সদস্যদের কড়া প্রশ্নমানের মুখে পড়েন হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী। শুনানিতে ক্রিস্টি বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে জড়িয়ে বক্তব্য দেন। বিশ্লেষকরা বলছেন, ক্রিস্টির বক্তব্যে হতাশ হয়েছেন ট্রাম্প। এ কারণেই পদ হারাতে হয়েছে তাকে। হোমল্যান্ড সিকিউরিটি প্রধান হিসেবে মনোনয়ন পাওয়া মার্ক ওয়েন মুলিন আদিবাসী সম্প্রদায়ের অধিকার নিয়ে সোচ্চার সিনেটের একমাত্র নেটিভ আমেরিকান সদস্য। টেলিভিশনে মুলিনকে দেখে পছন্দ করেন ট্রাম্প। প্রেসিডেন্টের ক্যাবিনেটের অনেকেই বলছেন, মুলিনের টিভি পারফরমেন্সেই তাকে নিয়োগের ব্যাপারে ভূমিকা রেখেছে, যেখানে বিরোধী দলকে ভালোভাবে মোকাবিলা করেন তিনি।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, যত দ্রুত সম্ভব মুলিনের নিয়োগ নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। টিভি মিডিয়াতে ভালো বক্তব্য দেয়া একজন রাজনীতিক হোমল্যান্ড সিকিউরিটির প্রশাসনিক কাজে কতটুকু দক্ষতার স্বাক্ষর রাখতে পারেন তাই এখন দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। নেপালে সরকার পতনের পর প্রথম সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ভোট পড়েছে 60% বেশি। নির্বাচনী লড়াইয়ে একদিকে পুরনো দল নেপালি কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি অফ নেপাল বা ইউএমএল, অন্যদিকে তুলনামূলক নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি বা আরএসপি এগিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউএমএল এর হয়ে লড়াই করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। র্যাপ গায়ক বলেন্দ্র শাহের জয়ের সম্ভাবনা বেশি বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কোনো একক দলের জন্য সরাসরি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সম্ভাবনা কম। সহিংস বিক্ষোভে সরকার পতনের কয়েক মাস পর নতুন এক মোড়ে দাঁড়িয়ে নেপাল। ক্ষোভ, হতাশা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে ভোট কেন্দ্রে গেছেন লাখো ভোটার। সরকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও সাধারণ নাগরিকদের প্রত্যাশা নতুন এক সূচনা দেখবে কাঠমান্ডু। নতুন সরকার নির্বাচনে ভোট দিয়েছেন প্রায় 1,13,00,000 ভোটার। 275 সদস্যের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের জন্য, যেখানে 165 আসন সরাসরি ভোটে এবং 110 আসন পার্টি তালিকার মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আমি সত্যি আশা করি যেই নির্বাচনে জিতুক না কেন তারা নেপালের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং প্রত্যেক নাগরিকের জীবন মান উন্নত করবে, বিশেষ করে প্রান্তিক, দুর্বল ও বিভিন্ন অন্যায়ের শিকার মানুষের জীবন ব্যবস্থা উন্নয়নে কাজ করবে। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, প্রাক্তন র্যাপার ও কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ এবং দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দলের নতুন নেতা গগন থাপা। তবে সবার নজর এখন ঝাপা 5 আসনে, যেখানে ক্ষমতাচ্যুত ওলি তার নিজ জেলা থেকে পুনর্নির্বাচনের চেষ্টা করছেন। জনপ্রিয় সাবেক র্যাপার বালেন্দ্র শাহ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্লেষকরা মনে করছেন এই আসনে নির্ধারণ করবে প্রাক্তন প্রধানমন্ত্রী ক্ষমতায় ফিরতে পারবেন কিনা, কিংবা যুবশক্তি নেতৃত্বাধীন পরিবর্তন বাস্তবে হবে কিনা। 3 কোটি জনসংখ্যার হিমালয় কন্যা নেপালে 2006 সালের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এবারের নির্বাচনটি অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। মাউন্ট এভারেস্ট সহ বিশ্বের 10টি সর্বোচ্চ শৃঙ্গের 8টি নেপালে অবস্থিত। তুষারাবৃত পার্বত্য অঞ্চলগুলো থেকে ব্যালট বাক্স সংগ্রহে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। নির্বাচনের ফলাফল একদিনের মধ্যেই সরাসরি ভোটের জন্য প্রকাশিত হবে। তবে পার্টি তালিকা অনুযায়ী ফলাফল ঘোষণা করতে আরও সময় লাগতে পারে। কোনো একক দলের জন্য সরাসরি সংখ্যাগরিষ্ঠতা আসার সম্ভাবনা কম, তাই কংগ্রেস ও যুববান্ধব দলগুলোর মধ্যে জোট আলোচনা চলতে পারে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের 9,000 কোটি ইউরোর সহায়তা প্যাকেজ আটকে দেয় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। স্থানীয় সময় বৃহস্পতিবার কিয়েভে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাষ্ট্রের অধিকাংশ বাজেটই এখন প্রতিরক্ষায় ব্যয় হচ্ছে, তাই রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা জরুরি। একই সঙ্গে যুদ্ধবন্দী ইস্যুতে রাশিয়া হাঙ্গেরি সমঝোতাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিযোগ তুলেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে নতুন করে তীব্র হয়েছে কূটনৈতিক উত্তেজনা। স্থানীয় সময় মঙ্গলবার কিয়েভে এক ব্রিফিংয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক অর্থনৈতিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাষ্ট্রের অধিকাংশ বাজেটই এখন প্রতিরক্ষায় ব্যয় হচ্ছে। তবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হাঙ্গেরি তেল সরবরাহ নিয়ে বিরোধের জেরে 90 বিলিয়ন ইউরোর সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে। এতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ওপর ক্ষোভ প্রকাশ করেন জেলেনস্কি। বিশ্লেষকদের মতে জেলেনস্কি ও অরবানের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। আগামী 12 এপ্রিল নির্বাচনের মুখে থাকা অরবান এখন পর্যন্ত ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সরাসরি রাশিয়ার সমালোচনায় এড়িয়ে চলছেন। এদিকে হাঙ্গেরির দাবি, ইউক্রেন ইচ্ছাকৃতভাবে দ্রুজপা পাইপলাইন দিয়ে ইউরোপের রুশ তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে, তাই ইউক্রেনের সহায়তা প্যাকেজ এবং রাশিয়ার উপর নতুন ইউরোপীয় নিষেধাজ্ঞা আটকে দেয় হাঙ্গেরি। তবে কিয়েভ বলছে, জানুয়ারিতে রাশিয়ার হামলায় পাইপলাইনের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং মেরামতের কাজ চলছে ক্ষতিগ্রস্ত অংশের। সোভিয়েত আমলের ওই পাইপলাইন 1.5 মাসের মধ্যেই আবার চালু করা সম্ভব হতে পারে বলে জানান জেলেনস্কি।
এরই মধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে যুদ্ধবন্দী ইস্যুতে। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার বুদাপেস্টের সঙ্গে সমঝোতার মাধ্যমে দ্বৈত হাঙ্গেরীয় নাগরিকত্বধারী 2 ইউক্রেনীয় যুদ্ধবন্দীকে হাঙ্গেরিতে স্থানান্তর করা হয়েছে। কিয়েভ বলছে এটি জেনেভা কনভেনশনের লঙ্ঘন এবং ইউক্রেন ও ইউরোপের সম্পর্ক দুর্বল করার জন্য রাশীয় হাইব্রিড আগ্রাসনের অংশ। তবে রাশিয়ার দাবি, ওই 2 বন্দীকে জোরপূর্বক ইউক্রেনীয় সেনাবাহিনীতে নিয়োগ করা হয়েছিল এবং হাঙ্গেরির অনুরোধেই তাদের মুক্তি দেওয়া হয়। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেনকে বাদ দিয়ে তৃতীয় পক্ষের কাছে যুদ্ধবন্দী হস্তান্তর আসলে একটি পরিকল্পিত উস্কানি। এতে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো দুর্বল হওয়ার পাশাপাশি যুদ্ধবন্দীদের জীবন রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠছে। শিউলি রোজা, সময় সংবাদ। নতুন যুদ্ধ জাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক বিষয় তদারকি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার পশ্চিমাঞ্চলের নামপো শিপইয়ার্ডে 5000 টন ওজনের ডেস্ট্রয়ারে সাগর থেকে স্থলে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। পিয়ংইয়ং বলছে, নৌবাহিনীকে পারমাণবিক সক্ষমতা এগিয়ে নেওয়ার অংশ হিসেবে এই পরীক্ষা। নতুন এই যুদ্ধজাহাজকে দেশটির সমুদ্র প্রতিরক্ষার নতুন প্রতীক হিসেবে অভিহিত করেছেন কিম। ভবিষ্যতে একই শ্রেণীর আরও যুদ্ধজাহাজ নির্মাণ করার ঘোষণাও দেন তিনি। এদিকে পিয়ংইয়ংয়ে প্রথমবারের মতো সর্বোচ্চ নেতা কিম জং উনের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। খুব দ্রুতই তা সবার জন্য উন্মুক্ত করা হতে পারে। যুদ্ধ পরিস্থিতিতেও বাজার স্থিতিশীল রেখেছে কুয়েত সরকার। বিভিন্ন সুপারমার্কেট ও বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে। এমনকি অনেক পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। এখনও চলছে নিত্যপণ্যের বিভিন্ন মার্কেটে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। আঞ্চলিক যুদ্ধ ও অস্থিরতার মধ্যে যেখানে অনেক দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, সেখানে কুয়েতে উল্টো চিত্র। পণ্যের দামে ছাড় দেওয়া হচ্ছে এবং চলছে ভোক্তা অধিদপ্তরের কঠোর নজরদারি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তাজনিত উদ্যোগের মধ্যেও কুয়েতের বাজারগুলোতে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভিন্ন সুপারমার্কেট ও বিপণী বিতানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখা হয়েছে। এমনকি অনেক পণ্যে বিশেষ ছাড়ও দেওয়া হচ্ছে। ভোক্তাদের অধিকার রক্ষায় কুয়েতের ভোক্তা অধিকার কর্তৃপক্ষ নিয়মিত অভিযান চালাচ্ছে। বাজারগুলোতে মূল্য তালিকা, পণ্যের মজুদ ও মান পরীক্ষা করা হচ্ছে। কোথাও অতিরিক্ত দাম নেওয়া বা মজুতদারি অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, বাজার পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যে কোনো ধরনের মূল্য কারসাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশটিতে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। তাই জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত পণ্য কিনতে নিরুৎসাহিত করা হয়েছে। সংকটের মধ্যেও বাজারে স্বস্তি ফেরাতে কুয়েত সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে প্রবাসীরা। কুয়েতে সবগুলো অফারে আছে, কুয়েতে কোনো সিন্ডিকেট নাই এবং সব দাম একবারে সেম। আমাদের প্রবাসীদের জন্য একমাত্র সমস্ত কিছুর মূল্য ওই আগের মতোই আছে। এখানে ইচ্ছে করলে আসলে কেউ কোনো কিছুর দাম বাড়াতেও পারে না, কমাতেও পারে না। এটা হচ্ছে গভর্নমেন্ট রুলস। যুদ্ধের কারণে কোনো এখানে রেট বেশি নিচ্ছে এই ধরনের কোনো নাই, অভিযোগ নাই। যদিও তাকে এটা সরকারের পক্ষ থেকে অবশ্যই এটা তদারকি করে এদেরকে পানিশমেন্টের পর্যায়ে নিয়ে যাবে। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও কুয়েত প্রমাণ করেছে, শুধু নিরাপত্তা নয়, সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখাও রাষ্ট্রের বড় দায়িত্ব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে ছাড় ও বাজারে কঠোর নজরদারির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইউরোপের দেশ ফিনল্যান্ডের সাংস্কৃতিক শহর ওইলুর সংস্কৃতি প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশের পিঠাপুলি। বাংলাদেশ কমিউনিটি সংগঠন ওইলুন আর্কটিক টাইগার্স এই সুনাম কুড়ায়। শহরটিতে বসবাসরত 5 শতাধিক প্রবাসী বাংলাদেশিকে নিয়ে গড়ে ওঠা সংগঠনটি সম্পর্কে ফিনল্যান্ড থেকে জানাচ্ছেন মহিউদ্দিন মধু। দেশ থেকে যত দূরেই হোক, মায়ের ভাষার এই সুর এক টানে মিলায়। বিদেশে পাড়ি জমাবার আগে কেউ চিনত না কাউকে। অচেনা অপরিচিত এক নগরে ভালো লাগার কারণ হয়ে ওঠে বাংলার ভাষা, গান, আড্ডা আর হাসি তামাশা। উত্তর ইউরোপের দেশ ফিনল্যান্ডের হিমশীতল নগর ওউলু। বছর 10 আগে এখানে বাংলাদেশিদের আনাগোনা খুব একটা ছিল না।
সময়ের আবর্তে বর্তমানে 5 শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মজীবীর বাস এই শহরে। পুরো কমিউনিটিকে এক সুতোয় গাঁথেন কমিউনিটির সিনিয়র সিটিজেনরা। গড়ে তোলেন ক্রীড়াভিত্তিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ওলুন আর্টিক টাইগার্স। এখানে বসবাসরত বাংলাদেশি ভাই ও বোনেরা ওনাদের যে মানসিক শান্তি, খেলাধুলা, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে নিজেদের মধ্যে একাত্মতা প্রকাশ করা। সপ্তাহের ছুটির দিনে ছুটে আসেন সবাই। চলে জম্পেশ আড্ডা আর দেশীয় খাবার খাওয়া। দেশের রাজনীতি, চারপাশ আর ক্যারিয়ার সব নিয়ে মন খুলে আলাপ চলতেই থাকে। পাশাপাশি নিয়মিত চলে ক্রিকেট, ফুটবল আর ব্যাডমিন্টনের চর্চাও। খেলাধুলার সুযোগ থাকার কারণেই দেখা যাচ্ছে যে আমরা পড়ালেখা এবং কাজের পর সবাই বাংলাদেশিরা একসাথে এক জায়গায় মিলিত হচ্ছি। বাংলাদেশের জাতীয় উৎসব, নববর্ষ, বসন্ত উৎসব পার্বণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এছাড়া নবীন শিক্ষার্থীদের বরণ সহ শীতকালীন পিঠা উৎসব মন ছুঁয়ে যায় কয়েক হাজার মাইল দূরে বসবাসকারী এই বাঙালিদের। যদি এই ক্লাবটা না থাকতো তাহলে হয়তো আমরা একে অপরের সাথে এই মেলামেশা বা বন্ধুসুলভ আচরণ, একজনের বিপদে আরেকজনের পাশে থাকা, এগুলো হয়তো পেতাম না। বাংলাদেশিদের এই সংস্কৃতি চর্চা স্থান করে নেয় ইউরোপের সাংস্কৃতিক শহরের এবারের আয়োজনে। গ্রাম বাংলার শীতকালীন পিঠাপুলির প্রদর্শনী ঠাঁই পায় ইউরোপীয় ইউনিয়নের আয়োজনেও। আগামী প্রজন্মও আমাদের মাতৃভূমি থেকে এত দূরে থেকেও তাদের ঐতিহ্য বা বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে জানতে পারে, সংস্কৃতি সম্পর্কে জানতে পারে। সংগঠনটি প্রতিষ্ঠার পেছনে প্রবাসী নিজ কমিউনিটিতে বাংলাদেশী সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ এবং চর্চার প্রসারকেই গুরুত্ব দেওয়া হয়। এছাড়া নতুন প্রবাসী শিক্ষার্থীদের সহযোগিতা দিয়ে ঐক্যবদ্ধ এক কমিউনিটিতে রূপ নিয়েছে এটি। মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ওলু, ফিনল্যান্ড। লণ্ঠনের মনোমুগ্ধকর আলোয় চন্দ্র নববর্ষের সমাপ্তি উদযাপন করল তাইওয়ানের উত্তরাঞ্চলের মানুষ। পাহাড়ি শহর শিফেনে রাতের আকাশে ভেসে ওঠে শত শত লণ্ঠন, যেখানে স্থানীয় বাসিন্দা থেকে বিদেশি পর্যটক সবাই নিজেদের ইচ্ছা, প্রার্থনা ও শুভকামনা কাগজে লিখে লণ্ঠনে উড়িয়ে দেন। একসঙ্গে উঠতে থাকা লণ্ঠনের মোহনীয় শো উপভোগ করেন হাজারো মানুষ। স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের উত্তরাঞ্চলীয় নিউ তাইপে সিটির শিফেন স্কোয়ারে অনুষ্ঠিত হয় দৃষ্টিনন্দন স্কাই ল্যান্টার্ন উৎসব। চন্দ্র নববর্ষের আনুষ্ঠানিক সমাপ্তি উপলক্ষে স্থানীয়রা ঐতিহ্যবাহী রীতি মেনে লণ্ঠন আকাশে উড়িয়ে আনন্দ উদযাপন করেন, যেখানে যোগ দেন বিদেশি দর্শনার্থীরাও। রাতের আকাশে একসঙ্গে শত শত লণ্ঠন ভেসে ওঠার দৃশ্য তৈরি করে অপূর্ব আবহ। দর্শনার্থীরা লণ্ঠনে নিজের ইচ্ছা, প্রার্থনা ও শুভকামনা লিখে উড়িয়ে দেন। বিশেষ করে নবদম্পতিরা দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য প্রার্থনা করেন। কেউ কেউ বলছেন এই দৃশ্য যেন এক অন্যরকম অভিজ্ঞতা। উৎসবটি স্থানীয় ও বিদেশি পর্যটকদের জন্য বেশ স্মরণীয় করার মতো বলে জানান সংশ্লিষ্টরা। কাগজে অনুভূতি, প্রার্থনা আর আশীর্বাদ লিখে দেই, তারপর সেটি আকাশে উড়িয়ে দেই। এটি এক ধরনের জাদুকরী অভিজ্ঞতা। আমরা একসঙ্গে যখন আকাশে লণ্ঠন উড়ালাম তখন আমি গভীরভাবে আবেগাপ্লুত হয়েছি। আশা করি সবার ইচ্ছা পূরণ হবে। শিফেন স্কোয়ারে ঐতিহ্যবাহী রীতি চন্দ্র নববর্ষ উদযাপনের সমাপ্তির সঙ্গে সঙ্গে স্থানীয় সংস্কৃতি, সৌন্দর্য ও আবেগের চমৎকার মেল বন্ধন হিসেবে বিবেচনা করা হয়। দর্শনার্থীরা উৎসবে অংশগ্রহণ করে নতুন বছরকে সমৃদ্ধি ও আশা নিয়ে স্বাগত জানান। শিউলি রোসা, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বড় তেল শোধনাগারগুলোকে ডিজেল ও পেট্রোল রফতানি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছে চীন। বৃহস্পতিবার ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বেইজিংয়ের শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের কর্মকর্তারা তেল শোধনাগারগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পরিশোধিত জ্বালানি পণ্য রফতানি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। শোধনাগারগুলোকে নতুন কোনো রফতানি চুক্তি না করার এবং ইতোমধ্যে চূড়ান্ত হওয়া চালান বাতিলের জন্য আলোচনার কথা বলা হয়েছে। চীন তেলের নিট আমদানিকারক দেশ। বেইজিং ও জ্বালানি সরবরাহের জন্য হরমুজ প্রণালীর উপর নির্ভরশীল। বাণিজ্যের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপটার বলছে, গত বছর সমুদ্রপথে চীনের সরাসরি অপরিশোধিত তেল আমদানির 57% এসেছে মধ্যপ্রাচ্য থেকে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলে ক্লাস্টার বোমার বিস্ফোরণ, আক্রান্ত বাহরাইনের জ্বালানি স্থাপনা, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের ঘোষণা, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চায় না তেহরান।
জেন জি আন্দোলনের পর নেপালে প্রথমবার সাধারণ নির্বাচন, ভোট পড়েছে 60%-এর বেশি। এগিয়ে একাধিক রাজনৈতিক দল, একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে হতে পারে জোট সরকার। এবং ইউর সহায়তা আটকে দেয় হাঙ্গেরির প্রধানমন্ত্রীকে কটাক্ষ জেলেনস্কির। যুদ্ধবন্দী নিয়ে মস্কো বুদাপেস্ট সমঝোতা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, অভিযোগ কিয়েভের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর সকাল 10টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।